পুলিশের হাতে শটগান থাকতে পারে, প্রাণঘাতী রাইফেল নয়, বলছেন আইজিপি বাহারুল আলম। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জানাবো জামায়াতের সাথে এনসিপি দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল। এবং সর্বশেষ জানাবো সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ডাবি শিক্ষার্থী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের হাতে শটগান থাকতে পারে, প্রাণঘাতী রাইফেল নয়, বলছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ কোনোভাবেই কিলার ফোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে, রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। আইজিপি বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে তা হলো পুলিশের হাতে যেন এমন অস্ত্র না থাকে যার গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে, যেমন রাইফেল। আমরা এ ধরনের প্রাণঘাতী অস্ত্র পরিহার করব। অস্ত্রাগার বা আর্মামেন্টারিয়াম নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না। পুলিশের হাতে লিথাল নয়, বরং নন লিথাল অস্ত্র থাকা উচিত। এটি বৈশ্বিকভাবে সমর্থিত একটি নীতি। শুধুমাত্র বিদ্রোহ বা বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা। শফিকুল আলম বলেন, আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের 15 বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আমরা স্মরণ করি কিভাবে আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে। জামায়াতের সাথে এনসিপি দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল। এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্য দ্বন্দ্ব জড়িয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো, সেই প্রশ্ন সামনে আসছে। সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুইটি স্ট্যাটাস ঘিরে। ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতে দেখা গেছে। একই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা দুটি দল হঠাৎ কেন প্রকাশ্যে বিরোধে জড়ালো, কিংবা এটি বিরোধ নাকি রাজনৈতিক কোনো কৌশল, সেই সব প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ওই রাতেই একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন। আন্দোলনের পরিসর রাতের বড় হলে গভীর রাতে যোগ দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয়। এনসিপির একজন শীর্ষ নেতা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জামায়াত কর্মসূচি শাহবাগে স্থানান্তর হওয়ার পর সেখানে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল। এনসিপির ওই নেতা জানান, শাহবাগে জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শুরু হয়েছে, ওইসব নেত্রী
নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়। এনসিপির কেন্দ্রীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনসিপি মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু যখন অন্য কোনো সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ডের দায় এসে এনসিপির উপর পড়ে তখন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ নিয়ে এনসিপি নেতাকর্মীদের অনেকেই এক ধরনের সংকটের মধ্যে পড়ে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণতন্ত্রের মতো পার্থক্য থাকবে, কিন্তু সেগুলো কোনোভাবেই দেশের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটা নিশ্চিত করাটা রাজনৈতিক দলগুলোর কর্তব্য। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ান থেকে যেমন নিস্তার চাই, একই সাথে সেই সময় জামায়াতের নেতৃবৃন্দ ও দলগতভাবে জামায়াতের যে অবস্থান সেটার স্পষ্ট ব্যাখ্যা আমরা চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলনের মুখে রাতেই জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশ রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে, সাপ দিলে আসতে হবে। একই স্ট্যাটাসে আরেকটি প্রসঙ্গ টেনে লেখেন, মুজিববাদী বামদের ক্ষমা নেই, লীগের গুম খুন আর শাপলার মতি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36টি ডিভিশন জুলাইয়ের সময় নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষে শক্তির বিরুদ্ধেরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসব বি টিম ও শিগগিরই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই। মূলত মাহফুজের ওই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ নিয়ে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নেতাকর্মীদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমকে জড়িয়ে নেতিবাচক পোস্ট করতে দেখা যায়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা মনে করি যে রাজনৈতিক শুদ্ধিতার আলাপ যিনি দিয়েছেন ৭১ প্রশ্নের সেই প্রশ্নের আসলে মীমাংসা হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ ৭১-এর চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং জামায়াতে ৭১-এর যে ভূমিকা, জামায়াতও তাদের রাজনৈতিক অবস্থানকে ধর্ষার মধ্যে রেখেছে। এই কারণে ৭১ ইস্যু বারবার ঘুরে ফিরে আসে। এর পরদিন মাহফুজ আলম আরেকটি স্ট্যাটাস দিয়ে লেখেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো বেশি ভুগবা। এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে অবশ্য স্ট্যাটাসটি নিজের ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এসব বিষয় নিয়ে মাহফুজ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠনের পর থেকে তাদের বিরুদ্ধে জামায়াত শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেও অনেককে সমালোচনা করতে দেখা গেছে। যদিও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই সংগঠনটি বরাবরই তো অস্বীকার করে আসছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহ যে অবস্থান কর্মসূচিতে ডাক দিয়েছিলেন, সেখানে জামায়াত শিবিরের অনেক নেতাকর্মীকেই অংশ নিতে দেখা যায়। একই মঞ্চে আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সফলতা আসার পর কেন হঠাৎ জামায়াত শিবিরকে ইঙ্গিত করে এই ধরনের পোস্ট দিয়েছে মাহফুজ আলম, সেটি নিয়ে প্রশ্ন জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদেরও। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহ অগ্রসর ভূমিকা পালন করেছে। হাসনাত প্রশংসায় ভাসছেন, সেখান থেকে দৃষ্টি তার দিকে ফেরাতে হয়তো এমন ভাবে লিখেছেন। তিনি জানেন এতে বিতর্ক তৈরি হবে, ইন্টেনশনালি সেই দিকে ইন্ডিকেট করছেন। অনলাইনে সস্তা জনপ্রিয়তার জন্য করা হচ্ছে। এই জাতীয় কর্মকাণ্ডগুলো বিগত আওয়ামী লীগ সরকার করেছে। শাহবাগে গোলাম আজমকে নিয়ে স্লোগান কিংবা জাতীয় সঙ্গীত গাইতে বাধার বিষয়গুলো নিয়েও শিবির সেক্রেটারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে যারা জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে বা অন্য বিতর্কিত কর্মকাণ্ড করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত ছিল। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান প্রশ্ন রাখেন, একজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, সেটাকে তিনি বলতে পারেন? তিনি বলেন, তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে রাগবি রাগের ঊর্ধ্বে উঠতে পারেননি, এটা তার শপথের সাথে সাংঘর্ষিক। কেউ যদি রাজনীতি করতে চায় তার উপদেষ্টা পদ থেকে সরে এসে রাজনীতি করা উচিত। এ নিয়ে জামায়াত ও শিবির নিজেদের মধ্যে একাধিক বৈঠকও করেছে। সেখানে কেউ কেউ মাহফুজ আলমের পদত্যাগের দাবিও তুলেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সেই দাবি তুলবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জামায়াত ও শিবিরের নেতারা জানান।
এর আগে গত মার্চে জামায়াত নিয়ে মাহফুজ আলমের ফেসবুক পোস্টে ঘিরে নানা বিতর্ক দেখা গেছে। সে সময় জামায়াত নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছিল। অস্বস্তিতে নাগরিক পার্টি ও জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটি গঠনের পর থেকে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের সাথে এক ধরনের রাজনৈতিক মিত্রতাও ছিল। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একসাথে আন্দোলনও করেছে জামায়াত এনসিপি। এছাড়াও শেখ হাসিনা সরকার পতনের পর এই দুটি রাজনৈতিক শক্তির মধ্যে বিভিন্ন ধরনের মিত্রতাও ছিল। জামায়াত ইস্যু ঘিরে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে দল দুটির মধ্যে এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির কেউ কেউ জামায়াত ইস্যুতে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে যে সমালোচনা তৈরি হয়েছে তা নিয়ে অস্বস্তির কথাও বলেছেন। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, এমন বিভাজন আর বিভক্তি কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। ফেসবুকে পোস্ট দিয়ে যে বিভক্তি কিংবা বিভাজনকে আপনারা উস্কে দিচ্ছেন, এর পরিণতি পুরো জাতিকেই ভোগাবে। শুধুই বলবো, আপনারা ফাঁদে পড়েছেন অথবা অজান্তে নিজেরাই নিজেদের মধ্যে জন্য ফাঁদ তৈরি করেছেন। এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যারা 1971 সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যা সহযোগিতার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ও ঐক্যকে সুদৃঢ় করবে এবং 24-এর অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগিতা হবে। এনসিপির একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, উপদেষ্টা পরিষদে থাকলেও দলের নেতাদের উপর মাহফুজ আলমের প্রভাব রয়েছে, যে কারণে তার ওই ফেসবুক স্ট্যাটাসের পর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়েছে।